এটা একটা স্টিমুলাস বলতে পারেন, একটা জাস্ট একটা স্টিমুলেশন, যাতে মানুষ নিজেরাই উদ্বুদ্ধ হয় এই ব্যাপারে, ক্যান্সারের সচেতনতার সম্পর্কে জানতে এবং সেটা থেকে রেহাই পেতে। এটা বিশ্বব্যাপী পালিত হচ্ছে এবং প্রতি বছর এক একটা প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়। সেটা গত 19, 20 এবং এবছর সহ 3 বছর যেটা হচ্ছে সেটা আই অ্যাম অ্যান্ড আই উইল, অর্থাৎ এটা বলা হচ্ছে যে আমি আছি, আমি থাকব। কিসে আছি আমি ক্যান্সার সম্পর্কে আমার জ্ঞান অর্জন করা, ক্যান্সার সম্পর্কে জানা, ক্যান্সার প্রতিরোধে করণীয় কী, এবং বর্তমানে আমি এটা নিয়ে চিন্তাভাবনা করব। এটার একটা আমার তরফ থেকে একটা প্রতিশ্রুতি, আমার নিজের জন্য প্রতিশ্রুতি, সমাজের জন্য প্রতিশ্রুতি। শুধু তাই না, এটা আজকের জন্য না এবং ভবিষ্যতেও এটা চালিয়ে যাব, এই প্রচেষ্টা, সেটাই কিন্তু এই থিমটার মূল উদ্দেশ্য এবং এটা বলতে পারেন এটা ব্যাখ্যা। তো আই অ্যাম মানে কি, আপনি যখন বলছেন তখন কিন্তু আপনিও এটা হচ্ছেন, আরেকজন যখন বলবে তখন সেও হবে। তার মানে কি, আমরা প্রত্যেকেই, আই অ্যাম মানে এখানে আমি না, আই মানে এভরি ইন্ডিভিজুয়াল, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে তার নিজের সম্পর্কে, নিজে যেমন ক্যান্সার থেকে মুক্ত থাকার জন্য সচেষ্ট হবে, সেরকম শুধু বর্তমান না, ভবিষ্যতেও থাকবে, সে চেষ্টা করবে আর অন্যকে উদ্বুদ্ধ করবে। কারণ এটার ব্যাখ্যাতে এক জায়গাতে বলা হয়েছে, এবং আমিও সেটা মনে করি, যে আমাদের কালেকটিভ প্রচেষ্টাতে কিন্তু ক্যান্সার থেকে আমরা ক্যান্সার মুক্ত থাকতে পারি, ক্যান্সারটাকে অনেকখানি দমন করতে পারি, ক্যান্সার থেকে আমরা ক্যান্সারের যে ভয়াবহতা সেটাকে অনেকাংশেই কমাতে পারি। কেন? ক্যান্সারের ভয়াবহতা যদি আমি বলতে যাই, বিশ্বে কিন্তু প্রতি বছর প্রায় 2 কোটি মানুষ, 19.2 মিলিয়ন, অলমোস্ট 1,92,00,000, অর্থাৎ 2 কোটির কাছাকাছি মানুষ নতুন ক্যান্সারে আক্রান্ত হয়, এবং এর মধ্যে প্রায় 92 লক্ষ, অর্থাৎ 1 কোটির কাছাকাছি মানুষ এই ক্যান্সারে মৃত্যুবরণ করে। আপনি যদি 4-5টা ক্যান্সারের কথা বলেন, তার মধ্যে সবচেয়ে ভয়াবহ হচ্ছে ফুসফুসের ক্যান্সার, ফুসফুস, তারপরে ব্রেস্ট ক্যান্সার, তারপরে আছে খাদ্যনালীর ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, এগুলি আছে। প্রস্টেট ক্যান্সারের মৃত্যুর হার অত বেশি না, বাট সংখ্যা বেশি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করলে। আপনি যদি আমাদের বাংলাদেশের কথা চিন্তা করেন, বাংলাদেশে যদিও আপনি গ্লোবাল ক্যান্সার স্ট্যাটিস্টিক যেটা আছে সেখানে দেখবেন, রেজিস্ট্রি যেটা, সেখানে বলে যে এসোফেজিয়াল ক্যান্সার আমাদের দেশে বেশি। আমাদের দেশে প্রতি বছর প্রায় 1,56,000 মতো ধরা পড়ে ক্যান্সার। হ্যাঁ, তো এবং এসোফেজিয়াল না, আমি বলছি টোটাল ক্যান্সার, নতুন কেস হিসাবে ধরা পড়ে। আর মারা যায় প্রায় আমাদের দেশে প্রতি বছর প্রায় 1,08,10,000 মতো লোক এই ক্যান্সারে মারা যায়। এটা কিন্তু আমাদের দেশের স্ট্যাটিস্টিক্স, এই যারা লিখেছেন বা যারা বলছেন তারা কিন্তু এটা শুধু যারা প্রাতিষ্ঠানিকভাবে চিকিৎসা পাচ্ছে এবং রিপোর্ট করছে তাদের। আমাদের কিন্তু সরকারিভাবে বা বেসরকারিভাবে যাই বলেন, কোনো সেন্ট্রাল ক্যান্সার রেজিস্ট্রি নেই। কাজেই আমাদের পরিসংখ্যানটার ব্যাপারে একটু আমরা পিছিয়ে আছি। অনেক রোগী কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়ে মারাও যাচ্ছে, যেটা কোনো রিপোর্ট হচ্ছে না, হতে পারে এরকম সম্ভাবনা আমাদের দেশে প্রচুর। তো সেই জন্যেই এই স্ট্যাটিস্টিক্সটা, তবুও এটা থেকে কিন্তু আমরা আমাদের এই যে 16.5 কোটি লোক হিসাবে এই যে স্ট্যাটিস্টিক্স দিলাম, সেটা কিন্তু অত্যন্ত ভয়াবহ। কাজে আমরা আমাদের দেশের ক্যান্সারের মধ্যেও ওই রকম যে ফুসফুসের ক্যান্সার, স্তন ক্যান্সার, এগুলিতে সবচেয়ে বেশি লোক আক্রান্ত হয় এবং মারা যায়। আমাদের দেশে আরেকটা ক্যান্সার আছে, জরায়ুমুখের ক্যান্সার। জরায়ুমুখের ক্যান্সার বেশ ভয়াবহ আমাদের দেশে। এটা সরকারি হাসপাতাল যেটা আছে, মহাখালী ক্যান্সার হাসপাতাল, সেখানের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বলে আর কি। আচ্ছা, আর স্যার ক্যান্সার রিস্ক ফ্যাক্টর সম্পর্কে একটু যদি বলতেন, যে কাদের বেশি হচ্ছে, কোন বয়সে? হ্যাঁ, বিশ্ব ক্যান্সার দিবসে যেহেতু আমরা বলছি যে ক্যান্সারটা প্রতিরোধ করা দরকার, সচেতন হওয়া দরকার, কাজেই মানুষ যদি বুঝতে পারে যে কেন ক্যান্সার হয়, তাহলে কিন্তু সচেতন হওয়ার একটা সুযোগ আছে। ওই কারণগুলির ব্যাপারে যদি আমরা আরেকটু চিন্তা ভাবনা করি, কারণের মধ্যে একটা আছে যে বয়স কিন্তু একটা কারণ বেশিরভাগ ক্যান্সারে। তাই বলে যে একদম বাচ্চা, ছোট বাচ্চা বা ইয়াং অ্যাডোলেসেন্ট বা অ্যাডাল্ট এদের হবে না তা কিন্তু নয়, বাট বয়স বাড়ার সাথে সাথে ক্যান্সারের ঝুঁকিটা বাড়তে থাকে। কারণ ক্যান্সারটা আমরা জানি যে একটা জীবকোষ যখন অ্যাবনর্মাল ডিভিশন হয়, অ্যাবনর্মাল ডিভিশন কিন্তু অনেক সময় হয়, কিন্তু সেটা বডি রিপেয়ার মেকানিজমে সেটাকে ঠিক করে ফেলে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই রিপেয়ারিং মেকানিজমগুলি হয়ে যায়, মানে অকেজো হয় কিছুটা। দ্বিতীয় হচ্ছে, যেসব কারণে ক্যান্সার হয় সেগুলোর প্রতিও মানুষ বয়সের সাথে সাথে কিন্তু এক্সপোজড বেশি হয়। কিছু আছে জেনেটিক কারণ। তাহলে বয়স বললাম একটা,
দ্বিতীয় হচ্ছে যেমন ব্রেস্ট ক্যান্সারের কথা বলি, ব্রেস্ট ক্যান্সার কিন্তু বয়স বাড়ার সাথে সাথে রিস্ক বাড়ে। আপনি 10-12 বছরে কোনো বাচ্চার ব্রেস্ট ক্যান্সার হবে না, কারণ তার তখন ব্রেস্ট কিন্তু খুবই স্মল এবং বার্ডিং স্টেজে থাকে, কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। পোস্টমেনোপজাল উইমেনদের বেশি হয়, 40 থেকে উপরে গেলে তাদের হয়। তারপরে আছে আমরা যেটা বলছিলাম জেনেটিক ফ্যাক্টর। একটা জেনেটিক ফ্যাক্টরের মধ্যে 2-3টা ক্যান্সার আছে যারা জেনেটিক ফ্যাক্টরের জন্য দায়ী। তার ভিতরে কলন ক্যান্সার একটা, ব্রেস্ট ক্যান্সার একটা। ব্রেস্ট ক্যান্সারের 2টা জিন আছে, আমরা বলি BRCA1, BRCA2। এই 2টা জিন যাদের মধ্যে বিদ্যমান থাকে তাদের শুধু ব্রেস্ট ক্যান্সার না, ব্রেস্ট এবং ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং পুরুষের মধ্যে যদি থাকে পুরুষদেরও ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কাজেই কোনো পেশেন্ট যদি ব্রেস্ট ক্যান্সার নিয়ে আসে এবং তার ফ্যামিলিতে অন্য সদস্যদের জন্য আমরা ওই BRCA1, BRCA2 জিন ওই পেশেন্টের মধ্যে করতে দিই প্রথমে। যদি তার পজিটিভ আসে তখন অন্যান্যদেরকেও করতে বলি, যাতে তাদের রিস্কটা তারা বুঝতে পারে এবং ঘন ঘন ডাক্তারের পরামর্শ নিয়ে তারা আর্লি স্টেজে ধরা পড়তে পারে। এরপর কলন ক্যান্সার আছে। কলন ক্যান্সারে আমরা বলি অ্যাডনোমাটাস পলিপোসিস কোলাই, তো APC জিন আছে, সেটা হতে পারে। তো সেই জিন যাদের থাকে ফ্যামিলিতে তাদের কলনে পলিপ হয়, মাল্টিপল পলিপ, আঙুল ফলের মতো ছোট ছোট কলনে দেখা যায়। এবং যাদের এটা থাকে তাদের যদি 10 বছর 20 বছর পরে, এবং এটা কিন্তু আর্লি স্টেজেও অনেকের ক্যান্সার হয় পলিপ যাদের থাকে। কাজে এই 2টা জেনেটিকের একটা ব্যাপার আছে। হরমোন, এগেইন হরমোনে ক্যান্সার হতে পারে, হরমোন রিলেটেড রিস্ক ফ্যাক্টর। স্তন ক্যান্সার আছে, প্রস্টেট ক্যান্সার আছে, এরা হরমোনে। এটা বিস্তারিত আলোচনা করার ব্যাপার নয়, এটা জানতে হবে শুধু এই। তারপর রেডিয়েশন দিয়ে কিন্তু আমরা ক্যান্সার চিকিৎসা করি, আবার রেডিয়েশন ক্যান্সারের জন্য দায়ী। কাজেই দেখা গেছে যে বাচ্চাদের যাদের অন্য কোনো ক্যান্সার রেডিয়েশন দ্বারা চিকিৎসা করা হয়েছে, অনেক দিন পরে 2-4-10-20 বছর পরে তাদের ক্যান্সারের রিস্ক বেড়ে যায় অন্যান্য ক্যান্সার। ওই প্রাইমারি যে ক্যান্সারটা ছিল সেটাই নাকি অন্য ক্যান্সার? না, অন্য ক্যান্সার, রেডিয়েশন রিলেটেড ক্যান্সার। যেমন একজনের থাইরয়েড ক্যান্সার হয়েছে, তাকে রেডিয়েশন দিলেন, তার অন্য ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, লাং ক্যান্সার এগুলো হতে পারে। হস্কিন্স লিম্ফোমা নামে একটা লিম্ফোমা আছে, বা নন হস্কিন্স লিম্ফোমা, বাচ্চাদের অনেক আগে এগুলি রেডিয়েশন দিয়ে চিকিৎসা করা হতো। তাদের দেখা গেছে যেহেতু ওগুলি কিওর হয়ে যায়, কিউরেবল ক্যান্সার, কিন্তু ভবিষ্যতে তাদের ওই স্তন ক্যান্সার, তারপর থাইরয়েড ক্যান্সার, এগুলির রিস্ক অনেকটা বেড়ে যায়। সো রেডিয়েশন একটা। তারপরে সানলাইটের মধ্যে কিন্তু আলট্রাভায়োলেট রে আছে। এই আলট্রাভায়োলেট রে কিন্তু স্কিন ক্যান্সারের জন্য দায়ী, ঠিক আছে? তো এই যেমন যারা সমুদ্র সৈকতে বেশি মানে খোলামেলা অবস্থায় পড়ে থাকে, এবং পার্টিকুলারলি যাদের হোয়াইট স্কিন, বিকজ তাদের যে স্কিনের যে প্রোটেক্টিভ লেয়ারগুলি থাকে, মেলানিন আমাদের তাদের কম থাকে, কাজে তাদের ওই স্কিন ক্যান্সার বেশি থাকে। ফুসফুসের ক্যান্সারের বেলায় এই ধূমপানটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকি আমরা। ধূমপান, অ্যালকোহল, এগুলি অনেক কারণের মধ্যে, খাদ্যের মধ্যে আছে, তার মধ্যে ধূমপানটা খুবই একটা গুরুত্বপূর্ণ কারণ। ফুসফুসের ক্যান্সারের রোগীরা 90-95% ধূমপায়ী হয়। কাজেই আপনি একমাত্র যদি শুধু ফুসফুস না, ফুসফুসে মুখ থেকে শুরু করে লিপ, মুখগহ্বর, খাদ্যনালী, প্যানক্রিয়াস, ফুসফুস, কিডনি ক্যান্সার, বলা হয় যে যদি আপনি ধূমপান থেকে বিরত থাকতে পারেন তাহলেই অ্যাটলিস্ট 30-40% ক্যান্সার থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারেন। খাদ্যাভ্যাসের কথা বলছিলাম, অ্যালকোহল একটা জিনিস যেটা আমাদের দেশে যদিও খুব বেশি সমস্যা নয় এটা এখন পর্যন্ত বলবো আমরা, বাট বিদেশে অ্যালকোহলের কারণে লিভার ড্যামেজ হয়, লিভারে এই সিরোসিস হয় এবং ক্যান্সার হতে পারে। এছাড়া ইনফেকশন কতগুলি আছে। ইনফেকশনের মধ্যে আমরা জরায়ুমুখের ক্যান্সার একটা ভাইরাস দ্বারা হয়, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। আর পাকস্থলীর ক্যান্সারের জন্য আছে হেলিকোব্যাক্টার পাইলোরি, এটা একটা রেসপন্সিবিলিটি বলে আমরা মনে করি। দ্বিতীয় হচ্ছে যে আরও ইনফেকশনের মধ্যে হেপাটাইটিস বি এবং সি, যেটা লিভার ক্যান্সারের জন্য দায়ী। এছাড়া আরও আছে যেগুলি আমাদের দর্শকদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। এইগুলি গেল। লাংস ক্যান্সারের জন্য আমরা বললাম যে ধূমপান একটা জিনিস, আর একটা আছে যে যাদের COPD থাকে তাদের কিছুটা আমরা দেখি বেশি হয়। লাং ক্যান্সারও আজকাল বলে জেনেটিক কিছু ফ্যাক্টর আছে। আরেকটা হচ্ছে যে লাঙে যদি কারো ছোটোকালে বা ধরেন মধ্যম বয়সে ইনফেকশন হয়েছে, দীর্ঘদিন পরে দেখা যায় যে তাদের ওইখানে ক্যান্সার হতে পারে। টিউবারকুলোসিস বা অন্যান্য ইনফেকশনের কারণে যে স্কারিংটা হয় সেখানে স্কার ক্যান্সার বলি আমরা, এটা হতে পারে। তো এই মোটামুটি এই যে কারণগুলি আমরা বললাম, আর কিছু কন্ডিশন আছে যেগুলি নিজেরা ক্যান্সার নয় কিন্তু ভবিষ্যতে ক্যান্সার হওয়ার চান্স থাকে। যেমন রক্তের কিছু জিনিস আছে, মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম, এটা কিন্তু নিজে ক্যান্সার নয় কিন্তু ভবিষ্যতে এটা ক্যান্সারে টার্ন নেয়। ব্রেস্টের একটা আছে কার্সিনোমা ইন সিটু, যদিও এটা ক্যান্সারের নাম দেওয়া হয়েছে কার্সিনোমা মানে ক্যান্সার, কার্সিনোমা ইন সিটু মানে এখনও
পুরোপুরি ক্যান্সারের যে অ্যাগ্রেসিভনেস ওইটা দেখা যায়নি, কিন্তু ওইখানে অবস্থান করছে, যে কোনো মুহূর্তে এটা কনভার্ট হতে পারে। ওটা একটা পূর্ববর্তী অবস্থা। এছাড়া জরায়ু মুখের ক্যান্সারে ডিসপ্লাস্টিক চেঞ্জগুলি থাকলে হতে পারে। আর ব্রেস্টের আরও কিছু জিনিস আছে, যদি অ্যাটিপিক্যাল হাইপারপ্লেসিয়া থাকে সেখানেও আমরা ভয় পাই যে এটা হতে পারে। তারপরে কলন ক্যান্সারে এরকম প্রিলিমিনারি কিছু কন্ডিশন আছে যেটা ভবিষ্যতে হতে পারে। তার মধ্যে আরেকটা জিনিস আছে, আলসারেটিভ কোলাইটিস এবং ক্রোনস ডিজিজ কলনের বেলায় এটা দীর্ঘদিন থাকলে তাদের চান্স বেড়ে যায় কলন ক্যান্সার হওয়ার। তো এই অনেকগুলি কারণ কিন্তু আমি বলে ফেলেছি। আর খাদ্যাভ্যাসের ব্যাপারে একটু বলতে হবে, কারণ স্যাচুরেটেড ফ্যাট যারা বেশি খায়, যারা কম পরিশ্রম করে, মোটা হয়ে যায়, স্থূলকায় যারা, ফাস্ট ফুড বেশি খায়, তাদের এই ক্যান্সারটা বেশি হয়। সবজি কম খায়, ফলমূল কম খায়, শুধু মাছ মাংস, মাছ কিন্তু ভালো, মাংসের মধ্যে রেড মিটগুলি একটু খারাপ জিনিস। কাজে আমরা এনকারেজ করি ফিশ খেতে, পার্টিকুলারলি সি ফিশ খুবই ভালো। তারপরে ভেজিটেবলস আছে, এটা খেতে পারেন, ফ্রুটস, এগুলি সবজি, আঁশযুক্ত খাবার, যাতে বাউল মুভমেন্টটা ঠিক থাকে, এটা কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যারা একদম বসে বসে থাকে তাদের ক্যান্সারের চান্স বেশি, সেডেন্টারি লাইফ যারা, সেজন্য আমরা বলি যে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। এখন যদি আপনি বলেন আমাকে যে তাহলে ক্যান্সারের কিভাবে প্রতিরোধ করা যায়, তাহলে এই যে কারণগুলি দেখেন, অনেকগুলি কারণ আছে যেগুলি আপনি হয়তো প্রতিরোধ করতে পারবেন না, জেনেটিক ফ্যাক্টর যেটা, এটা পারবেন না, কিন্তু বাকি তো আপনি বেশিরভাগই কিন্তু আপনার হাতের মুঠোয়, আপনি ইচ্ছা করলেই পারেন। এটা কোনো বয়সের সাথে না, আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে যদি রিস্ক বাড়ে, কাজে আপনি যদি একটু সচেতন হন। আমাদের উদ্দেশ্যই হচ্ছে, আজকের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেমন নিজেরা সচেতন হব, অন্যকেও সচেতন করব। এখন যারা ফেসবুকে দেখছেন, তাদের দায়িত্ব হবে যে তারা তাদের বন্ধু বান্ধব সবাইকে এই অনুষ্ঠানটা শেয়ার করা, কারণ এটা ফেসবুকে থেকে যাবে। এই কথাগুলি যদি তারা নিজেরা রপ্ত করে এবং তাদের অন্যান্য পরিচিতজন, সবাই হয়তো তার নিকট আত্মীয় না বা আপনজন না, কিন্তু এই ক্যান্সারের ক্ষেত্রে মনে করতে হবে যে সবাই আপনার আপনজন। একজন ক্যান্সার রোগীকে দেখলে একজন ভালো মানুষও কিন্তু মনটা খারাপ হয়ে যায়। কাজেই এটা আমার আপনার একার দায়িত্ব নয়, সবার দায়িত্ব, প্রতিষ্ঠানের দায়িত্ব, পেশা নির্বিশেষে, অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে প্রত্যেকেরই দায়িত্ব এবং প্রত্যেকেই সচেতন হওয়া উচিত। স্যার, একটা কোশ্চেন করব আমি, সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে যারা মায়েরা যারা ব্রেস্ট ফিডিং করেন না, দেখা যাচ্ছে যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং অনেকে করেন না, বা যে কারণে যদি করতে না পারেন, সেক্ষেত্রে কি পরবর্তীতে ব্রেস্ট ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা থাকে তাদের? আমি বলেছি যে ব্রেস্ট ক্যান্সার হরমোনের সাথে সম্পৃক্ত। তা এই হরমোনের ব্যাপারটা দুইভাবে বলা যায়, একটা হচ্ছে এন্ডোজেনাস হরমোন আর একটা এক্সোজেনাস। এক্সোজেনাস হরমোনটা খুবই কম, যারা পোস্টমেনোপোজাল পিরিয়ডে যারা করে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেয়, বা যারা ওরাল কন্ট্রাসেপটিভ ইউজ করে, তাদের কিছুটা হরমোন এক্সেস হয় বডিতে, সেই জন্য তাদের রিস্ক বাড়ে। আর হরমোন বাড়ে যদি আর্লি স্টেজে কারো মাসিক শুরু হয়, আর্লি বয়সে, আর মেনোপজটা দেরিতে হয়, কেউ যদি ব্রেস্ট ফিডিং না করে, ব্রেস্ট ফিডিং করলে কিন্তু অনেক দিন মাসিক বন্ধ থাকে, জানেন তো, এটা দেখা যায়। এই ল্যাকটেশনের পিরিয়ডে ল্যাকটেশনের অ্যামেনোরিয়া হয়, এই সময় তার মানে এস্ট্রোজেন প্রজেস্টেরন, দুইটা হরমোন আছে, এস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরন, এই দুইটা হরমোনই কিন্তু ব্রেস্টের রিস্কটা বাড়ায়। কাজেই যদি আপনি ওই হরমোনগুলো থেকে দূরে থাকতে পারেন, তাহলে সেই জন্য আমি বললাম যে আর্লি মেনার্কি, লেট মেনোপজ এবং ওরাল কন্ট্রাসেপটিভ, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, আর যদি যারা লেট প্রেগনেন্সি নেয় তাদের, প্লাস যারা করায় না, ব্রেস্ট ফিডিং করায় না, এবং যাদের বাচ্চা কম নেয় যারা, তাদেরও কিন্তু রিস্ক বেশি থাকে, ওই একই হরমোনাল রিজনে। আচ্ছা। আর স্যার, একটা প্রশ্ন জানতে চাবো যে অনেকে দেখা যাচ্ছে, আমরা তো গ্রিলড খাবার, স্মোকড খাবার এগুলো খুব পছন্দ করি, ইয়াং জেনারেশন হোক আর বয়স্ক হোক, সবাই খুব পছন্দ করে, এবং অনেক স্টাডিতে দেখা গেছে যে জাপানিজদের, চাইনিজদের, ওদের হচ্ছে পাকস্থলীর ক্যান্সার বেশি, ওরা স্মোক এটা বেশি খায়। হ্যাঁ, এটা একটা কারণের মধ্যে আমরা ধরি, পার্টিকুলারলি পাকস্থলীর ক্যান্সারের জন্য। আচ্ছা। আর স্যার, যদি ক্যান্সার নির্ণয় যদি আগে করা যায় আর কি, যদি দ্রুত করা যায়, তাহলে তো এটা ট্রিটমেন্টটাও যদি দ্রুত শুরু করা যায়, তাহলে তো এটার আউটকাম তো ভালো হওয়ার সম্ভাবনা বেশি। আমি যেটা বলি যে প্রতিরোধ, যেমন আমরা বললাম যে কিভাবে প্রিভেন্ট করা যায়, এই প্রিভেনশনের আরেকটা পর্যায়ে যে আমি যদি চিন্তা করি, তাহলে আর্লি ডিটেকশন করলে, আর্লি স্টেজে ক্যান্সার ডায়াগনোসিস হলে, দ্যাট ইজ কিউরেবল বাই ট্রিটমেন্ট। সেই জন্যই কিন্তু কয়েকটা ক্যান্সার, যেগুলি সবচেয়ে কমন ক্যান্সার, তার ভিতরে প্রস্টেট ক্যান্সার একটা, তারপরে কলোরেক্টাল ক্যান্সার,
জরায়ুমুখের ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এইগুলি কিন্তু স্ক্রিনিং করা হয়। স্ক্রিনিং করার উদ্দেশ্য কী? উদ্দেশ্য হচ্ছে যাতে আর্লি স্টেজে আমরা ডিটেক্ট করতে পারি এবং ডিটেক্ট করে আর্লি স্টেজে ট্রিটমেন্ট করে ওই পেশেন্টটাকে আমরা কিওর করতে পারি। এটা এক ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থাই বলতে পারেন, যদিও এটা আমরা স্ক্রিনিং বলি বা প্রিভেনশন। আর আছে যেমন ব্রেস্ট ক্যান্সারের প্রিভেনশনে কিছু ট্যাবলেট আছে, সেটা দিতে পারি। দ্বিতীয় হচ্ছে যে যাদের ওই বললাম একটা জিন BRCA1 BRCA2 জিন, যাদের পজিটিভ থাকে, স্ট্রংলি পজিটিভ যদি থাকে দুইটা জিনই, এবং ফ্যামিলির অন্য অন্য সদস্যের হয়েছে ব্রেস্ট ক্যান্সার, তাকে কিন্তু ইচ্ছা করলে ব্রেস্ট রিমুভ করা যায় এবং ব্রেস্ট রিকনস্ট্রাকশন করা যায়, কাজে তার ব্রেস্ট ক্যান্সার ঝুঁকিটা থেকে সে রক্ষা পেল। তারপরে পলিপ যদি থাকে ওই রকম প্রলিফারেটিভ অ্যাডেনোমাটাস পলিপ ফ্যামিলিয়াল যদি হয় এবং জিন পজিটিভ থাকে, সেক্ষেত্রে আপনি প্রোফাইলেকটিক কোলেক্টমি করতে পারেন, অথবা খুবই ঘন ঘন 6 মাস 1 বছর পরপরই আপনি কলোনোস্কোপি করতে পারেন। নর্মালি যেটা 40-50 বয়সের উপরে 3 বছর পর বা 5 বছর পর পর করতে হয়, সেটা আপনি ইচ্ছা করলে বছরে করতে পারেন, যাতে কোথাও কোনো ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন হলো কিনা, হলে আর্লি ট্রিটমেন্ট করলে দ্যাট ক্যান বি কিউরড। এটা হচ্ছে মেসেজ, যে স্ক্রিনিং করার উদ্দেশ্য হচ্ছে আর্লি ডিটেকশন করা, আর্লি স্টেজ ডিটেকশন করে ট্রিটমেন্ট করলে ক্যান্সার ইজ কিউরেবল। যেহেতু ক্যান্সার অনেকদিন সুপ্ত অবস্থায় থাকতে পারে, জি, এই জন্য। আর স্যার ওই আমাদের যে ব্রেস্ট ক্যান্সারের জন্য কেমন মানে ম্যামোগ্রাফি এগুলো কি আমাদের আগে থেকে করা দরকার আছে, যে আমরা এমনি একটা নির্দিষ্ট বয়সের পরে আমরা রিকমেন্ড করি 40 বছর বয়সের উপরে, 40 থেকে 49 বা তার উপরে, এমনকি 75 বছর পর্যন্ত। যদি 75 বছর বয়সে যে মহিলার আপনি করতে বলছেন তার যদি অন্য কারণে আগামী 10 বছরের ভিতরে মৃত্যুর ঝুঁকি না থাকে, তাহলে 75 বছর পর্যন্ত করতে বলি আমরা। আর এটা আলট্রাসোনোগ্রাফি অ্যাকচুয়ালি না, বা করা হয় ম্যামোগ্রাম। ম্যামোগ্রামে যদি কোনো ডাউটফুল কিছু পাওয়া যায়, তখন আলট্রাসোনোগ্রাফি ক্যান সাপ্লিমেন্ট দ্যাট, ঠিক আছে, সাপ্লিমেন্টারি হিসাবে ওটা ইউজ করে। এমনকি পরে আপনি MRIও করতে পারেন ব্রেস্টের। তো এইগুলি কিন্তু এখন সচরাচর সব জায়গাতেই আছে, আলট্রাসোনোগ্রাফি সব জায়গায় আছে, ম্যামোগ্রাম প্রায় প্রত্যেক জেলা শহরেই আছে এখন। কাজেই এটা আর্লি ডিটেক্ট করতে পারলে আমরা এই আর্লি স্টেজে ডায়াগনোসিসের বেনিফিটটা পেশেন্টকে দিতে পারবো। স্যার কিছু কমেন্ট চলে এসেছে আমাদের এখানে, আমরা একটু পড়ি। স্যার আপনার কথা খুব ভালো লাগে, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক, একজন কমেন্ট করেছেন। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আর হচ্ছে ক্যান্সার প্রতিরোধ করার জন্য কি কোনো প্রিভেন্টিভ ব্যবস্থা নেওয়া যায়, যেমন কোনো বিশেষ খাদ্য বা ওষুধ সেবন বা সাবধানতা অবলম্বন করা ইত্যাদি? আমি কিন্তু অলরেডি কিছুটা বলেছি, সম্পূর্ণতার বলা এই স্বল্প পরিসর সময়ে সম্ভব না। আমি একটা আরও যোগ করি। আমিও একটা বলেছি যে প্রিভেনশন করতে গেলে ওই যে ট্যামোক্সিফেন ইউজ করা যায় ব্রেস্ট ক্যান্সারের জন্য, তারপরে খাদ্য অভ্যাস চেঞ্জ করা যায়, স্মোকিং বিরত রাখা যায়, অ্যালকোহল পরিহার করা যায়, আরও কিছু জিনিস আছে। যেমন কলন ক্যান্সারের একটা স্টাডি আছে যে দেখা যায় যে যারা ইকোস্প্রিন খায় তাদের 30% লেস চান্স থাকে কলন ক্যান্সারের। সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু, এটা কিন্তু প্র্যাকটিস করতে পারে। হ্যাঁ, যারা খাচ্ছে অন্য কারণে, হার্টের কারণে বা স্ট্রোকের কারণে যারা ইকোস্প্রিন খায় তাদের এটা হতে পারে। আর যে খাদ্যাভ্যাসের মধ্যে কতগুলি খাদ্য আছে যেটা আমরা বলি ক্যালসিয়াম যাদের বেশি, ফাইবার যেখানে বেশি, গার্লিক এগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট ম্যাগনেসিয়াম এগুলি কিন্তু প্রোটেক্টিভ হিসাবে কাজ করে। তো পলিআনস্যাচুরেটেড ফ্যাট এগুলি ভালো, স্যাচুরেটেড ফ্যাট যেমন খারাপ ওইগুলি। আরও কতগুলি রিস্ক ফ্যাক্টর আছে, যেমন যাদের গল ব্লাডারটা ফেলে দেওয়া হয় স্টোরে, তাদের কিন্তু একটু কলন ক্যান্সারের রিস্ক বেশি থাকে। তারপর অ্যাবডোমেনে যদি কোনো কারণে রেডিয়েশন দেওয়া হয়, এটা আমি আগে বলেছি হেড নেকের বেলায়, তাদেরও কিন্তু প্রস্টেট ক্যান্সার, কলন ক্যান্সার এগুলির চান্স বেশি থাকে। কাজে ওইগুলি থেকে যদি আমরা নিজেদেরকে করতে পারি, বিরত রাখতে পারি, তাহলে ক্যান্সারের ঝুঁকিটা অনেকাংশে কমে যায়। স্যার আরেকটা কোশ্চেন আছে, আমি অনেকের মধ্যে দেখেছি অনেকে এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন, ভয় পান। সেটা হচ্ছে যে যারা ডায়েট করেন, বিশেষ করে মেয়েরা, হ্যাঁ ডায়েট করেন, তারা দেখা যায় যে অ্যাপেল সিডার ভিনেগার যেটা ওটা খায় এবং খালি পেটে খায়। হ্যাঁ, তো এটা কি স্যার কোনোভাবে এটা প্রি ক্যান্সারাস একটা কন্ডিশন রাইজ করতে পারে না পরবর্তীতে? এইটার ব্যাপারে আমার বিস্তারিত জ্ঞান নাই। আমি এই জাতীয় ডায়েটিংয়ে অ্যাকচুয়ালি কাউকে রিকমেন্ড করি না। ডায়েট আমি বলি যে ডায়েট হচ্ছে পরিমিত, সব খাবারই খাবেন আপনি, কিন্তু যে খাবারটা খাবেন সেটা যাতে আপনার শরীরে ব্যবহার হয়ে যায়, কোনো অতিরিক্ত না থাকে, উদ্বৃত্ত না থাকে। উদ্বৃত্ত থাকলে কি হবে, সেটা চর্বি আকারে আপনার শরীরে জমাট হবে। চর্বি আকারে জমাট হওয়া মানে 1 দিন 2 দিন হতে হতে এটা আপনাকে স্থূলকায় করে দেবে, এবং অবেসিটি ইজ ওয়ান অফ দি কজেস অফ ক্যান্সার, রিস্ক ফ্যাক্টর ফর মেনি ক্যান্সার, কিডনি ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, কলন ক্যান্সার, সব ক্যান্সারের। কাজেই আমি কিন্তু নিজের কথা বলতে পারি, আমি কিন্তু খাওয়া কম খাই না, যদিও মোটামুটি পরিমিত খাই,
কিন্তু সেই খাবারটাকে আমি ব্যবহার করি কিভাবে? এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা বললাম, জি স্যার। এখন কি বলা হচ্ছে, এখন বলছে করোনা ভাইরাস থেকে বাঁচতে গেলেও আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। কারণ যার লাংস ভালো থাকবে সে ফাইট করতে পারবে ভালো, যার অন্যান্য অঙ্গ ভালো থাকবে, অন্য অর্গানগুলি যাদের ফাংশনিং থাকবে তারা, ক্যান্সারের বেলা তো এটা আরও বেশি প্রযোজ্য। সুতরাং আপনি আপনি প্রতিদিন অন্তত 30 মিনিট কায়িক পরিশ্রম করুন, শারীরিক পরিশ্রম করুন, দেখবেন যে ওই খাবারটা আপনার শরীরে লাগবে না, আপনার ফ্যাট থাকবে না অতিরিক্ত, আপনি মোটা হবেন না, ওজন বাড়বে না। এটার ওজন বাড়লে খালি ক্যান্সার কেন, আপনি হাইপারটেনশন, ডায়াবেটিস, অস্টিওআর্থ্রাইটিস, এগুলি তো আপনাকে একেবারে জীবনটাকে হেল করে দিবে। আমাদের ক্যান্সারের পেশেন্টরা ক্যান্সার থেকে ভালো আছে, কিন্তু আমার কাছে যখন চেক আপে আসে তখন তারা বেশিরভাগই অন্যান্য সমস্যা নিয়ে আরও বেশি আসে, কোমরবিডিটিস বেশি, ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, হাঁটু ব্যথা করছে, ক্যান্সারের জন্য হয়নি, এটা ক্যান্সার স্প্রেড না করার জন্য না, এই যে অস্টিওআর্থ্রাইটিস। কারণ অনেক ক্ষেত্রে ক্যান্সারের চিকিৎসার পরে কিছু কিছু ট্যাবলেট দিতে হয় যেটাতে একটু মুটিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, তাদেরকে আমরা অ্যাডভাইস করি যে আপনারা ডায়েট প্লাস বডি ফিট রাখার জন্য এক্সারসাইজ করবেন, তাহলে আপনি এক্সট্রা ফ্যাট হবে না। অনেকেই বলে যে স্যার পেটে চর্বি বেড়ে যাচ্ছে, এটা হতে পারে, অনেক ক্ষেত্রেই হয়, হরমোনাল চেঞ্জ মেয়েদের অনেক কিছু শারীরিক গঠনে পরিবর্তন আনে, কিন্তু সেইটার আপনাকে সচেতন হয়ে সেইগুলিকে কন্ট্রোল করতে হবে। দরকার হলে খাবার কম খেতে হবে, খাবারের মধ্যে আপনি রাইসটা কম খান, ভাতটা কম খান, কার্বোহাইড্রেট, সুগার, এগুলি একটু মানে যেগুলি মেইন মানে খুব কুইকলি হয় সেগুলি আপনি কম খান। তার ডাইরেক্ট মিষ্টি খায়েন না, একেবারে খাবেন না সেটাও বলি না আমি, অল্প পরিমাণে খাবেন। যদি ওইটা খান, একদিন যদি একটু ভাত বেশি খান, তাহলে অন্যান্য খাবার অন্য বেলায় একটু কম্পেনসেট করেন, সেটাকে কম খেয়ে করেন, তাই না? আপনি প্রোটিন সাফিসিয়েন্ট, প্রোটিন যদি আপনার কোনো রেস্ট্রিকশন না থাকে তাহলে প্রোটিন সাফিসিয়েন্ট খান, ফাইবারওয়ালা খাবার খেতে বলেছি, সবজি খান বেশি করে, ফ্রুটস খান বেশি করে, তাহলে তো আপনার এই প্রবলেমটা হবে না। আপনি ফিশ খেতে পারেন, আগেই বলেছি। তো সো ফ্যাট এবং কার্বোহাইড্রেট এটা একটু কম খেতে হয়, বাকিগুলি আপনি খেতে পারেন প্রচুর। আচ্ছা, আর হচ্ছে স্যার দেখা যায় আমাদের দেশে অনেকেই ওই কেমোথেরাপি, রেডিওথেরাপি এগুলো শুনলে ভয় পান, দেখা যায় যে ক্যান্সার ধরা পড়েছে কিন্তু ওগুলো সম্পর্কে সাইড ইফেক্ট নিয়ে মানুষ এতই বেশি ভয় পেয়ে থাকে যে নিতে চায় না, তো সেটা একটা অনেক বড় একটা ভুল ডিসিশন। এটা একটা রং কনসেপ্ট মানুষের, বাট একেবারে রং বলবো না, কিছুটা সত্য এটা। কারণ আপনি দেখেন, শুধু ক্যান্সারের কথা কেন, আপনার যদি একটা পেশেন্টের হার্ট অ্যাটাক হয়, তার মানে কি কোথাও ব্লক হয়েছে, এইটা শুনলে কি তার মনে শান্তি আসে? নিশ্চয়ই না। ক্যান্সার ডায়াগনোসিস হলে যতটা হয়, যদি হার্ট অ্যাটাক হয় তার যে কষ্টটা সেটাও কিন্তু তার থেকে কম না। কাজেই প্রত্যেক রোগী, একটা রোগ হলে যেটা দুরারোগ্য, যেটা পার্মানেন্টলি কিওর হওয়ার সম্ভাবনা কম, সেই রকম রোগের কথা শুনলেই মানুষ স্বাভাবিকভাবেই মানসিকভাবে বিপর্যস্ত হবে, এটাই স্বাভাবিক, না হলেই বরং সেটা অস্বাভাবিক। রাইট, ক্যান্সার হলে আমরা প্রথমে চিকিৎসা সব ক্ষেত্রেই কিন্তু কেমোথেরাপি লাগে না। অনেক পেশেন্ট আছে যাদেরকে ক্যান্সার ডায়াগনোসিস হচ্ছে, বাট আমরা ক্যান্সারের ট্রিটমেন্ট শুধু সার্জারি হয়েছে হয়তো, তারপরে আর কোনো চিকিৎসায় লাগেনি, খালি অবজারভেশনে রেখেছি, এরকম অনেক আছে পেশেন্ট। কাজেই কেমোথেরাপি প্রত্যেকের জন্য যে অনিবার্য তা না, বাট এখন যেখানে আমাদের দেশের জন্য সমস্যা, আমাদের দেশের প্রায় 70-80% ক্যান্সার পেশেন্টই অনেক লেট স্টেজে আসে। আর লেট স্টেজে আসা মানে যেখানে উৎপত্তি হয়েছে সেখানে সীমাবদ্ধ না। আবার কিছু ক্যান্সার আছে যেটা আপনি প্রাথমিক পর্যায়ে আসলেও কেমোথেরাপি চিকিৎসা, ব্লাড ক্যান্সারের গুলি চিন্তা করেন আপনি, কাজে আপনাকে কেমোথেরাপি আপনি অ্যাভয়েড করতে পারবেন না বেশিরভাগ ক্ষেত্রেই। তো কেমোথেরাপি একটা যেটা হয়েছে, অনেক রেভলিউশন হয়েছে, রেভলিউশনের মধ্যে কেমোথেরাপির গুণগত মান প্লাস ডোজ অ্যাডজাস্টমেন্ট, এগুলি প্লাস এই যে সাইড ইফেক্টগুলি হতো সেইগুলির সাইড ইফেক্টগুলির এগেনস্টে ট্রিটমেন্ট, প্রিভেন্টিভ ট্রিটমেন্টগুলি অনেক উন্নত হয়েছে। কাজেই আপনি চিন্তা করতে পারবেন না যে কেমো দিলেই আগের মতো একজন বমি করতে করতে একদম শুয়ে পড়ছে বা এরকম না, অনেক কিছু কন্ট্রোলেবল পর্যায়ে চলে এসছে। আর কেমোর সাইড ইফেক্ট আরও অনেকগুলি হয়, যেমন রক্তকণিকাগুলি কমে যায়, সেগুলির এগেনস্টে আমাদের অনেক ওষুধ আছে যেগুলি দিলে আমরা সহজেই ওই অবস্থা থেকে রক্ষা পেতে পারি। কাজেই ক্যান্সারের ভীতি একটা আছে, কেমোথেরাপির ভীতি আর একটা, কিন্তু আমি বলবো যে এটা সাময়িক, সব কিন্তু ক্যান্সার সারা জীবনই কেমো নিতে হবে তা তো না, এটা একটা 3 মাস 6 মাসের একটা সময়, এই সময়টুকু মানুষ তো কষ্ট করে, একটা মহিলা মা হতে গেলে 9 মাস কষ্ট করে, তা ক্যান্সারের চিকিৎসার জন্য যদি আপনি 3 থেকে 6 মাস কষ্ট করতে না চান তাহলে আপনি জীবনটাকে রক্ষা করবেন কেমন করে? আমি বলবো যাতে কেমোথেরাপি না লাগে সেই চেষ্টা করেন, সেটা হচ্ছে ক্যান্সার যাতে না হয় মানে প্রতিরোধ করার চেষ্টা করেন, সেই উদ্দেশ্যেই কিন্তু আজকে এই লাইভ প্রোগ্রামটা করা।
আমরা এবং চাই না আজকে যে যে আপনার বিষয়- ক্যান্সার হোক, আমার কাছে আসুন, আমি চিকিৎসা করি, আপনি কেমোথেরাপির সাইড ইফেক্টে সাফার করেন। নো, আমার এটা কাম্য নয়। আমার কাম্য হচ্ছে আপনার যাতে ক্যান্সার না হয় সেই বার্তাটা আমি আপনার পৌঁছাই দিতে চাচ্ছি, যাতে কিভাবে জীবনযাপন করলে কোন কোন কারণে ক্যান্সার হয়। এবং ক্যান্সারের আরেকটা ইম্পর্টেন্ট মেসেজ আছে এখানে, সেটা হচ্ছে যে ক্যান্সার হলে, ক্যান্সারের যে ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হলেন, তার পরিবার, তার বন্ধুবান্ধব, তার কর্মস্থলের সহকর্মীরা প্রত্যেকেই তার প্রতি সহানুভূতি দিতে হবে। এইটা খুবই ইম্পর্টেন্ট। তার জীবনের যে জীবনযুদ্ধে সে নতুন জীবনযুদ্ধে যে অবতীর্ণ হলো, সেখান থেকে বেরিয়ে আসার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা। এটা আমরা বুঝি না। কিন্তু এই যে আমি বললাম যে আই অ্যাম অ্যান্ড আই উইল, এই যে প্রতিপাদ্য বিষয়টা, আমি থাকবো শুধু ক্যান্সারের জন্য না, আমি আমার পরিবারে কেউ ক্যান্সার হলে তার সাথেও আমি থাকবো, আমি আছি, আমি তার সাথে থাকবো, এটা একটা অঙ্গীকারাবদ্ধ হওয়া, ঠিক আছে? সুতরাং এই মেসেজটা কিন্তু এটা বিশাল ব্যাপ্তি আছে এই মেসেজটা। এইটা খুবই একটা ইম্পর্টেন্ট। এটা যারা নির্ধারণ করেন, ইউআইসিসি এটা করেন সাধারণত। তো এর আগে যেমন ছিল আই ক্যান ইউ ক্যান, তার মানে কি? আমি পারি আপনিও পারবেন, ইউ ক্যান, আমি পারি আপনিও পারবেন। তার আগে ছিল ক্যান্সার ক্যান বি প্রিভেন্টেড টু, ক্যান্সারও প্রতিরোধ সম্ভব। আমি বলেছিলাম, তখন ওরা বলেছিল যে 4টা জিনিস: স্মোকিং, অ্যালকোহল, এক্সারসাইজ, ডায়েট আর ইনফেকশন। এই 4টা কন্ট্রোল করলে আপনি মোটামুটি 80% ক্যান্সার কন্ট্রোল করতে পারেন। এই প্রত্যেকবার যে এক একটা মেসেজ দেওয়া হচ্ছে, উদ্দেশ্য তো ওইটাই, মানুষকে সচেতন করা এবং মানুষ যাতে ক্যান্সার মুক্ত থাকে সেই প্রচেষ্টা চালিয়ে যাওয়া। এবং শুধু এখন না, শুধু টিভিতে দেখা না, এটা বাস্তব জীবনে এটার প্রতিফলন ঘটাতে হবে এবং ভবিষ্যতে এটা চালিয়ে যেতে হবে সর্বক্ষেত্রে। জি স্যার, আরেকটা কোশ্চেন হচ্ছে যে কিছু সিমটম আছে, এটা অনেকে হয়তো বুঝেন, ডিটেল জানেন না। সেটা যেমন অনেক দিন ধরে যাদের লুজ মোশন আছে বা দেখা যাচ্ছে ওয়েট লস হচ্ছে, এখন অনেকে আবার বুঝেও না যে ডায়েট বা এক্সারসাইজ করছে এর জন্য ওয়েট লস হচ্ছে বা কিসের জন্য। এটা একটা মাস্কিং ইফেক্ট থাকে। তো সিমটমগুলো যদি একটু বলতেন যে ক্যান্সারের সিমটম। ক্যান্সারের কোনো একটা বিশেষ ক্যান্সার হলে তার সিমটমগুলো আমরা বলতে পারি, কিন্তু ইন জেনারেল কতগুলি সিমটম আছে। যেমন কোথাও যদি একটা ক্ষত হয়েছে, সেটা হিলিং হচ্ছে না, কোনো জায়গা থেকে আনইউজুয়াল ব্লিডিং হচ্ছে, আপনার স্বরভঙ্গ হচ্ছে, কাশি হচ্ছে 2-3 সপ্তাহের বেশি, সেটা সারছে না। তারপরে আপনার জ্বর হচ্ছে, ছাড়ছে না, ওজন কমে যাচ্ছে, আপনি ডায়েট করছেন না, আপনার ডায়াবেটিস নাই, আপনার থাইরয়েড ফাংশন ঠিক আছে, তা সত্ত্বেও আপনার ওয়েট কমছে, আপনাকে এই সব ক্ষেত্রে সচেতন হতে হবে, ঠিক আছে? আর কোনো জায়গা দিয়ে যদি রক্তক্ষরণ হয়, যেমন প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত গেল, তারপর পায়খানার সাথে রক্ত গেল, বমির সাথে রক্ত আসলো, কাশির সাথে রক্ত আসলো, এগুলি খুব ইম্পর্টেন্ট জিনিস। এই কতগুলি সিমটম খেয়াল রাখলে, কত জায়গাতে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, চাকা, একটা ফোলা। সব ফোলাই ক্যান্সার না, কিন্তু কতগুলো অঙ্গ আছে যেখানে ফোলা হলে আপনাকে চিন্তা করতেই হবে। ব্রেস্টের যদি একটা 30-35 বছরের উপরে মহিলার ব্রেস্টে কোথাও চাকা দেখা দেয়, নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনাকে ডক্টরের কাছে যে এটা নিয়ে বসে এটা পরীক্ষা করে প্রমাণ এটা ক্যান্সার নয়, এটা প্রমাণিত না হওয়া পর্যন্ত আপনাকে মানসিকভাবে আপনার স্থির থাকা উচিত হবে না। তো এই যে জিনিসগুলো বললাম, এগুলি মোটামুটি ক্যান্সারের বিশেষ লক্ষণ। স্যার, আরেকটা কোশ্চেন করব লাস্ট, সেটা হচ্ছে যে আমাদের যে অঙ্গে যে ক্যান্সারগুলো যেগুলো ধরা পড়ে, যেমন লিভার ক্যান্সার, প্যানক্রিয়াসের ক্যান্সার, এগুলো তো একটা ইয়ের মতো, চাকার মতো হচ্ছে একটা জায়গায়। তো সাধারণ মানুষ চিন্তা করে যে আমি অপারেশন করে এটা ফেলে দিলাম, আমার তো আর পরবর্তীতে আর চিকিৎসার দরকার নেই। হ্যাঁ, আর দেখা যায় যে সার্জনরা যদি বলেনও যে আপনার অনকোলজিস্টের সাথে দেখা করবেন পরবর্তীতে, এটা তারা দেখা যায় অতটা ইয়ে করে না, গুরুত্ব দেয় না। তো এটা পরবর্তীতে তাদের তো আবার রিকার হওয়ার চান্স থাকে একটা, এটার মানে। জি, প্রত্যেক ক্যান্সারেই যখন ধরা পড়ে, বেশিরভাগ ক্ষেত্রেই সার্জারি লাগে, সলিড টিউমারের বেলা। আপনি প্যানক্রিয়াসের কথা বলেছেন, অপারেশনের পরে আমরা একটা নির্দিষ্ট স্টেজের বাইরে গেলে তখন আমরা বলি যে এটা কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিতে হবে। পেশেন্টরা না আসলে এটা তারাই সাফার করে, কারণ এটা খুব দ্রুত 3-6 মাস 1 বছরের মধ্যে রিল্যাপস করে। প্যানক্রিয়াসের ক্যান্সার এমনিতেই খুব ভয়ঙ্কর, প্যানক্রিয়াস ক্যান্সার, স্টোমাক ক্যান্সার, এগুলি খুবই ভয়ঙ্কর, হেপাটোবিলিয়ারি ক্যান্সার। কাজেই এটা, হ্যাঁ, এগুলি খুব দ্রুত ছড়ায়। প্লাস এটা হলে কিন্তু জন্ডিস হওয়া, পেটে পানি হওয়া, অনেক কিছু কষ্ট করে, লিভারে ছড়িয়ে যায়, খাবার খেতে ইচ্ছা করে না, পেটটা ফুলে থাকে, শ্বাসকষ্ট হয় পরের দিকে যে। তো সেই জন্যে আমরা যখন ক্যান্সার সার্জারি হয়, সার্জারির পরে স্টেজিং করার পরে সার্জন আমাদের কাছে পাঠান, কিন্তু অনেক রুগীরা দেরি করে আসে বা আসে না, তার জন্য তারাই সাফার করেন। তাদেরকে আমি বলবো যে আপনি আসেন, প্রাথমিক পর্যায়ে যখন আসবেন তখন যদি কিছুদিনের চিকিৎসা দেই, তাহলে হয়তো আপনার একটা দীর্ঘজীবন সুস্থ থাকার, সুস্থভাবে দীর্ঘ জীবন যাপনের একটা সুযোগ থাকবে। আচ্ছা, ঠিক
ঠিক আছে, আজকে আমরা তাহলে এখানে শেষ করতে পারি। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ, বুঝিয়ে বলেছেন। থ্যাংক ইউ। দর্শকদের জন্য শেষ মেসেজ হচ্ছে, আপনি নিজে যেমন ক্যান্সার মুক্ত থাকতে চান, অন্যকেও এ ব্যাপারে উদ্বুদ্ধ করুন। এই বিশ্ব ক্যান্সার দিবসের এই বার্তাটা দিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। এটা অফ। একটা ইন্টারনেট চলে গেছে অনেকক্ষণ ধরে, দেখেন আমি অনেকবার করে